হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। তো দেখো এখানে হাজব্যান্ডের জন্য লাঞ্চ প্যাক করলাম। তো আজকে ওকে দিয়েছি রুটি, তার সঙ্গে দিয়েছি পনির দিয়ে ছোলার ডাল। তো লাঞ্চটা তো প্যাক করে দিলাম আর এখন একটু চা করে নিলাম। তারপরে দেখো ফ্রিজে কিছু লেবু রাখা ছিল, সেগুলোই এখন বের করে নিচ্ছি, কারণ এখান থেকে কিছু লেবু হাজব্যান্ডকে দিয়ে দেব। তো হাজব্যান্ডের জন্য সব কিছু এখানে রেডি করে রেখে দিলাম, ওর যখন সময় হবে এগুলো নিয়ে বেরিয়ে যাবে। তো হাজব্যান্ডের জন্য দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে চলে এলাম। তো ঠাকুর ঘরের যে কাজটা সকালবেলা থাকে সেগুলোই আগে করে নেব, না হলে রান্নার মধ্যে ব্যস্ত হয়ে গেলে এই কাজগুলো করতে অনেক বেলা হয়ে যায়। আর জানো তো সকাল সকাল যদি এই কাজগুলো না করি তাহলে কিছুতেই মনটা ভালো লাগে না। তো সেই জন্যই আগে এগুলো করে তারপরে অন্য কাজগুলো করব। তো দেখো ওই যে বাসি ফুলগুলো ছিল ওগুলো নিয়ে এখন নিচে চলে এলাম। তো এগুলো ফেলে দেব আর সেই সঙ্গে নতুন ফুলও নিয়ে যাব। তো বেশিরভাগ ফুলটাই শাশুড়ি মা তুলে রেখে দেন আর পরে এসে আমি আমার প্রয়োজন মতো কিছু ফুল তুলে নিই। তো এই যে আমাদের বাড়ির সামনে এখানে একটা গাছ রয়েছে, তো এই গাছে বেশ ভালোই ফুল হয় আর এখন ঠান্ডার কারণে ফুলগুলো দেখে একদম আধ ফোটা হয়ে রয়েছে। তো কি আর করার, ওই আধ ফোটা ফুলগুলোই তুলে নিলাম। আর এখন দেখো এখানে শাশুড়ি মাও কিছু ফুল তুলে রেখে দিয়েছে, তো ওগুলোই এখন নিয়ে যাব। আর এখানে এই যে নিউজ পেপারটাও দিয়ে গেছে। তো সকালে এতটাই ব্যস্ত থাকি যে পেপারটা আর পড়ে ওঠা হয় না। তো আগে যখন ফ্রি থাকতাম, আমার সকালবেলা রান্না বাড়ার ঝামেলাটা থাকতো না, তখন কিন্তু নিয়ম করে নিউজ পেপারটা একবার হলেও পড়ে নিতাম। আর এখন যেহেতু সমস্ত খবরই হাতের মুঠোর মধ্যে থাকে, যেমন ফোনেরই সমস্ত খবর দেখা যায়, তো সেই জন্য নিউজ পেপারটা আর পড়ার প্রয়োজন হয় না। তো দেখো তারপরে রান্নাঘরে চলে এলাম। তো ওই যে রান্না বসিয়ে দিচ্ছি। তো সকালের জন্য ভাত ডাল তো করবই, তার সঙ্গে করব একটু লাউ শাক। তো কিছুদিন আগে ভাই এসেছিল, তো বাড়ি থেকে মা কিছু লাউ শাক পাঠিয়েছিল। তো সেখান থেকে বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে, আরও কিছুটা রয়ে গেছে। তো লাউ শাকগুলো এতটাই সুন্দর, তো সেগুলো আর নষ্ট করতে ইচ্ছে করলো না, তাই কিছুটা বেঁচে ছিল, সেগুলোই আর কি আজকে কেটে নিয়েছি। এগুলোই এখন ভাজা করে নেব। আর এই দেখো এদিকে ডালটাও হয়ে গেছে, এখন লাউ শাকটা বসিয়ে দেব। আর জানো তো অন্যান্য দিন এই লাউ শাকটা আমি কিন্তু একটু বেগুন দিয়ে করি, কিন্তু আজকে বেগুন তো আমার কাছে নেই, তো সেই জন্য ভাবছি এটা শুধুই করে নেব। আর বেশ কয়েকদিন হলো আমাদের এখানে যে সবজিওয়ালাগুলো আসে ওনারা আসছেন না, তো সেই জন্য ঘরেও সবজি খুব একটা অ্যাভেলেবেল নেই। তো ওই ফ্রিজের তলায় যা কিছু পড়েছিল সেগুলো দিয়েই এখন চলছে। আর হাজব্যান্ডের যেহেতু এখন অফিস রয়েছে, ও বাজারটা করতে পারছে না। আর শ্বশুরমশাই এদিন গিয়েছিলেন, তো শুধু মাছই এনেছেন। তো সবজির কথা আর কিছু বলিনি, আর সবজিটাও আনা হয়নি। আর দেখো এখানে একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে লাউ শাকটা দিয়ে দিলাম। তো এখন একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো তোমরা অনেকেই বলো এত কম সবজি রান্না করি কেন। তো এই যে সবজি যেটা করি সেটা কিন্তু শুধু সকালেই খাবে, দুপুরে কিন্তু মাছের ঝোল আর ডাল হলে সকালের এই তরকারিটা আর কেউ পাতে নেয় না। তো সেই জন্য বেশি করে রান্না করে ওয়েস্ট করতে ভালো লাগে না, তো তার জন্যই আর কি একটু কম করেই করি। তো দেখো এখানে লাউ শাকটা হয়ে গেছে। আর এখানে দেখো আজকে রান্না করব কাঁকড়া, আর ওখানে রয়েছে কাতলা মাছ, ওটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করব। তো যারা তোমরা কাঁকড়া খাও না তারা কিন্তু খারাপ ভেবো না, আমরা খাই, তো সেই জন্যই আর কি রান্না করব। তো এখানে ফুলকপি আর আলুটা মশলার মধ্যে দিয়ে দেখো কষিয়ে নিলাম, তারপরে আর কি মাছগুলো ভেজে নিয়েছি, তো ওগুলো দিয়ে এখন রান্নাটা করে নেব। তো এখন যেহেতু শীতকাল, তো এই শীতকালীন সবজি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা আর কি। তো এই যে আলু, ফুলকপি আর এই বড় মাছ দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো কাঁকড়াটাও ভাজা করে নিচ্ছি। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম কাঁকড়াটা কিভাবে খাবে, তো ও বললো এরকম শুধু ভাজা খাবে, তো এটা নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিলাম। তো এদিকে রান্না হচ্ছিল আর ওইদিকে কিন্তু আমি মেশিনে কিছু জামা কাপড়ও দিয়ে এসেছি। তো শীতকালে না ওই জলে ভিজে ভিজে জামা কাপড় কাচতে একেবারেই ভালো লাগে না, তো সেই জন্যই আর কি মেশিনে দিয়ে দিয়েছি, ওগুলোও কাচা হচ্ছে। আর ততক্ষণে আমি রান্নাঘরটা মুছে ওগুলো মেলতে চলে যাব। আর জানো তো রান্নার পরে যদি রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে যায়, তাহলে পরে সন্ধ্যাবেলা যখন আবার রান্নাঘরে আসবো তখন কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাঘরে যদি থালা বাসন গোছানো না থাকে বা জিনিসপত্র সমস্ত কিছু গোছানো না থাকে, তাহলে কিন্তু পরের বার এসে কাজ করতে একেবারেই ভালো লাগে না। তো সেই জন্য রান্নার পরে একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার। তো
তো এই যে কিছু জামা কাপড় ছিল ওগুলো মেলে দিয়ে এলাম, আর শুকনো যে জামা কাপড়গুলো ছিল এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে রাখবো। তো এটা একটা বড় কাজই বলতে পারো, যে জামা কাপড়গুলো অগোছালো থাকলে ঘরটা দেখতে ভীষণ বাজে লাগে। তো সেই জন্যই ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে যেখানকার যেটা সেখানে রেখে দেব, তারপরে অন্য কাজগুলো করব। তো দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে চলে এলাম। তো এই যে আলনাটা ফাঁকা থাকবে, তো সেই জন্য আমার রেগুলার ইউজের যে জামা কাপড়গুলো আছে সেগুলোই আর কি আমি এখানে রেখে থাকি। আর হাজব্যান্ডেরগুলো, বাবাইয়েরগুলো ওদের ওয়ার্ড্রবের মধ্যে রেখে দিই। আর এখানে দেখো আমি আমাদের কিছু রেগুলার ইউজের সোয়েটার রেখে দিলাম। আর জানো তো, আমি যে সোয়েটারটা পরে রান্না বাড়ার কাজ করি সেটা কিন্তু স্নানের পরে আর পরি না, কারণ ওই যে ওটা পরে এঁটো কাটা মাখা হয়ে যায়, তারপরে মাছ মাংস ধরি। তো স্নান করার পরে ফ্রেশ হওয়ার পরে মনে হয় না আবারও ওই রান্না করার সোয়েটারটা পরি। তো সেই জন্য দুটো সোয়েটার আমি রেখেছি, একটা রান্না করার সময় পরি আর একটা হচ্ছে স্নানের পরে পরি। তো তারপরে যখন ঠাকুর ঘরে যাই তখনও জামা কাপড়গুলো বেশ ফ্রেশ থাকে, আর সন্ধ্যাবেলা তো এমনি আমি কাপড় ছেড়েই নিই। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এখন এই ঘরটাতে চলে এলাম। তো আমার ঘরটা কিন্তু একটু বেশি ক্লিন করা হয় অন্যান্য ঘরগুলোর তুলনায়। তো অনেকদিন পরেই আর কি এই ঘরের ফার্নিচারগুলো মুছছি। তো আগের দিনে এই ঘরের খাটটা মুছে নিয়েছিলাম, আর আজকে দেখো এই ওয়াল আলমারিগুলো, শোকেসগুলো এগুলো মুছে নেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো পূজা লিখেছে, শিপ্তি ব্লগটার টাইমটা একটু পারলে বাড়িয়ে দিও। ভাবলাম এত তাড়াতাড়ি শেষ হলো, খুব সুন্দর লাগলো, শীত পড়েছে খুব, আজকের ব্লগটা দারুণ লাগলো, এইভাবে সুন্দর সুন্দর ব্লগ দিও। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও। আর তোমার কথাতেই আমি ব্লগটা একটুখানি বড় করার চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। তো দেখো এমনি তো ঘর ঝাড় দেওয়াই হয়, কিন্তু খাটের তলাটা তো রোজ পরিষ্কার করা হয় না। তো তাই ভাবলাম যে এই খাটের তলা বা খাটের চারিপাশে যে জায়গাগুলো থাকে ওগুলো আজকে ভালো করে ক্লিন করে নিই। আর এই যে মপ দিয়ে মুছলে কিন্তু খাটের তলাগুলো খুব ভালোভাবে ক্লিন করা যায়। আর যেহেতু কাকিমা ঘর মোছে, হাত দিয়ে মোছে, তো উনি তো খাটের তলা অত দূর পরিষ্কার করতে পারে না। তো আমি সময় সুযোগ পেলে আর কি ওই ফাঁকা জায়গাগুলো মুছে নিই। তো দেখো প্রত্যেকটা ঘরের বিছানা ঝাড় দিলাম, ঘরগুলো যতদূর সম্ভব ক্লিন করলাম, আর এখন এই যে ডাইনিংটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো এখন হলো সন্ধ্যাবেলা। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ অনেকটাই হাতে সময় থাকে। তো ততটা সময় আমি আমার নিজের মতো করে কাটিয়েছি, একটু ফোন দেখেছি, আবার একটু পড়াশোনাও করেছি। তো এখন এই যে সন্ধ্যাটা দিতে এলাম। তো একটু পরে আর কি সন্ধ্যার টিফিন খাওয়া দাওয়া হবে, হাজবেন্ডও চলে আসবে, এদিকে বাবাইকেও কিছু খাবার দিতে হবে। তো তোমরা অনেকেই আমার নাইট রুটিন দেখতে চেয়েছো। তো রাতের বেলায় আমার সেরকম খুব একটা কাজ থাকে না, ওই রান্না বান্না তো সবই থাকে। তো কিছু যদি প্রয়োজন হয় তাহলে সেটা আবার রান্না করা হয়, আর তাছাড়া সন্ধ্যাবেলায় সেরকম খুব একটা কাজ থাকে না। তো দেখো এখন সন্ধ্যা দেওয়ার জন্য একটু ধুনো জেলে নিয়েছি, আর এই ধুনোর গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো আমি এগুলোতে একটু বিশ্বাস করি যে এই যে সন্ধ্যাবেলা ঘরে ধূপ দ্বীপ দেখালে বাড়িতে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে এগুলো কিন্তু একেবারেই চলে যায়। তো সেই জন্যই আর কি সংসারের মঙ্গল চেয়ে এই ধুনোটা আমি দিয়ে থাকি। সংসারের মঙ্গলের জন্য আমি আরও কিছু নিয়ম মেনে থাকি, সেগুলো হলো ওই যে সকালবেলা কোনো কাজ শুরু করার আগে বাসি ঘরটা ঝাড় দেওয়া, বাড়ি থেকে কেউ বেরোনোর আগে ঘর বাড়ি ঝাড় দিয়ে ঘরের দরজায় জল দেওয়া, তারপরে এই যে বাসি কাপড় ছেড়ে সংসারের কাজকর্মে হাত দেওয়া। আর দেখো এখানে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো সকালের কাজ কিছুটা হলেও এগিয়ে রাখছি। তো সকালে যেহেতু ওই একটা টাইমে বড্ড তাড়াহুড়ো লেগে যায়। আর জানো তো এখন কয়েকদিন হলো এতটাই ঠান্ডা পড়েছে যে জলটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তো এই যে আমাদের হাউসওয়াইফদের কিন্তু জল ছাড়া কোনো কাজই হয় না, যাই কিছু করি না কেন জলে আমাদের হাত দিতেই হয়। তো সেই মতোই আর কি দেখো সকালের জন্য বাসনগুলো না রেখে এখনই এগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আর এখানকার সিঙ্কটাও মেজে নিলাম। তো কি হয় বলো তো, ঠাকুরের বাসনগুলো যেহেতু সাবান দিয়ে মাজা হয় সেই জন্য সিঙ্কটা না একটু সাদা হয়ে থাকে। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে সিঙ্কটাকে এভাবে মেজে পরিষ্কার করে রাখার। আর এই সিঙ্কের সাইডে যেহেতু কোনো স্ল্যাব নেই, তো সেই জন্য একটু বেশি জল পড়লেই সেটা একেবারে মেঝেতে পড়ে। তো তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না যে আমি বিয়ের পরেও কিন্তু আমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। তো একটা ডিগ্রি আমার কমপ্লিট হয়েছে, আরও একটা ডিগ্রি করছি। তো তার সামনেই এক্সাম রয়েছে, তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখন দেখো হাজবেন্ডও চলে এসেছে। তো এখন কিছু টিফিন আমাকে তৈরি করতে হবে। তো আজকে ভাবছি একটু কেক বানাবো। আর এখন যেহেতু ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, আর আমি জানো তো এই ডিসেম্বর মাস ভরেই কিন্তু বিভিন্ন রকম কেক বানিয়ে থাকি। তো আজকেই ফার্স্ট আর কি এই বছরের কেক শুরু করলাম।
তো এখানে কেকের জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে বানাবো ডিম ছাড়া ফ্রুট কেক। তো আমার ঘরে যেগুলো ড্রাই ফ্রুট ছিল সেগুলোই ওখানে নিয়ে নিয়েছি। তাছাড়া লাগবে দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, ময়দা, চিনি, তেল, এগুলোই। তো আজকে একটু ক্যারামেল কেক বানাবো। তো এইখানে চিনিটাকে আগে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি, তারপরে যে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো রয়েছে ওগুলোই আর কি এর মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো এই চিনিটাকে ক্যারামেল করার জন্য কেকের খুব সুন্দর একটা কালার আসবে। আর এমনি তো আমরা স্পঞ্জ কেক তৈরি করেই থাকি, সেটা ডিম দিয়ে হয়, ভ্যানিলা ফ্লেভার দেওয়া থাকে। তো এটা আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিয়েই করব। তো আমার এই কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি প্রতি বছরই কিন্তু এই কেকটা তৈরি করে থাকি। আর দেখো ওখানে ড্রাই ফ্রুটগুলো তো ভিজিয়ে রেখে দিলাম, আর এখন কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে ওই যে একটু ভিনিগার মেশানো দুধ দিলাম একটু চিনির গুঁড়ো, আর দিয়েছি একটু ময়দা, তারপরে দিলাম একটু গুঁড়ো দুধ। আর এখন এই যে ড্রাই ফ্রুটগুলো যেমন আখরোট, আমন্ড, তারপরে হচ্ছে কাজু, কিশমিশ, আর ছিল একটু মোরব্বা। আর এখন দেখো একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে এখানে ওভেনটাকে প্রিহিট করতে দিলাম, আর এখন এই যে ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখেছো কাজ করতে করতে তোমাদের যে কমেন্টগুলো পড়বো বললাম সেটা কিন্তু একেবারেই ভুলে গেছি। তো চলো এবারে তোমাদের নামগুলো বলে ফেলি। তো প্রথমেই কমেন্ট করেছে সুস্মিতা, তারপরে রয়েছে অথেন্টিক বেঙ্গলি ব্লগ, তারপরে রয়েছে বর্ণালী দেবনাথ, তারপরে রয়েছে হাউসওয়াইফ ঝুমা, তারপরে রয়েছে জয়শ্রী বিশ্বাস, দীপিকার ফ্যামিলি, রাফাত লাবণ্য, তারপরে রয়েছে শাবানা ব্লগস, তারপরে রয়েছে লীনা মাই কুকিং চ্যানেল, তারপরে রয়েছে সুপ্রিয়া ব্লগ, হাজিরা বিবি, খুশবু আনসারি, হ্যাপি ফ্যামিলি ব্লগ, পূজা দত্ত, পাপড়ি কিচেন, নিঝুম সন্ধ্যা, নাহার লাইফলাইন, আর রিমি লাইফস্টাইল। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো কেকটাও এখন বেক করা হয়ে গেছে, আর এটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।